একটা প্রশ্ন করি তোমাকে, সত্যি উত্তর দাও। কেউ দেখছে না, শুধু তুমি আর আমি। গত 3 বছরে, 5 বছরে বা যত বছরই কাজ করেছ, আজ তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? রুকো, এখনই উত্তর দিও না। শুধু অনুভব করো, সেই নাম্বার কি তোমাকে প্রাউড ফিল করায়, নাকি মনের ভেতরে একটা হালকা কষ্ট হয় যখন সেই নাম্বারের কথা ভাবো? যদি কষ্ট হয় তাহলে এই ভিডিও শুধুমাত্র তোমার জন্য তৈরি হয়েছে। আজ আমরা কথা বলব দুটো দেশের, দুটো সম্পূর্ণ আলাদা চিন্তার, দুটো সম্পূর্ণ আলাদা জীবনের। একদিকে আছে আমাদের ভারত, যেখানে কোটি কোটি মানুষ প্রতি মাসে স্যালারি নেয়, প্রতি মাসে স্বপ্ন দেখে, আর প্রতি মাসের শেষে ভাবে আগামী মাস থেকে বাঁচাবো। আর অন্যদিকে আছে জাপান, এমন একটা দেশ যেখানে একজন সাধারণ ফ্যাক্টরি ওয়ার্কার, একজন সিম্পল গভর্নমেন্ট এমপ্লয়ি শুধু একটা সিস্টেম ফলো করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যায়। ভারত আর জাপান দুটোই এশিয়াতে আছে, দুটো দেশেই পরিশ্রমী মানুষ আছে, দুটো দেশেই মিডল ক্লাস আছে। কিন্তু একটা জিনিস আলাদা বস, একটা জিনিস, আর সেটা হলো টাকার বিষয়ে চিন্তা করার পদ্ধতি। ভারতের হাউসহোল্ড সেভিংস রেট আজ প্রায় 18 থেকে 20%, আর জাপানের হাউসহোল্ড সেভিংস রেট দশকের পর দশক ধরে 25 থেকে 35% পর্যন্ত ছিল। এটা শুধু নাম্বারস নয়, এটা দুটো আলাদা মাইন্ডসেটের গল্প, এটা দুটো আলাদা ফিউচারের গল্প। আজ এই ভিডিওতে আমরা দুটো দেশের সেরা ফাইন্যান্সিয়াল উইজডম একসাথে মেলাবো। জাপানের ডিসিপ্লিন আর ভারতের টুলস, জাপানের সাইকোলজি আর ভারতের এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটের শক্তি। আর এই দুটোকে মিলিয়ে তৈরি করব তোমার প্রথম 1 লাখ টাকা জমানোর কমপ্লিট রোডম্যাপ। তোমার স্যালারি 15,000 হোক, 300 হোক বা 500 হোক। চলো শুরু করি। যার একটা সিন ইমাজিন করো, সকাল 9টা বাজছে, অ্যালার্ম বাজছে, তুমি উঠছ, একটু ঘুম এখনো চোখে লেগে আছে, চা খাচ্ছ, তাড়াতাড়ি তৈরি হচ্ছ। অফিসের ছোটাছুটি, ট্রাফিক, বসের মিটিং, কাজের প্রেসার। সন্ধ্যায় বাড়ি ফিরছ ক্লান্ত, ভেঙে পড়া। ফোন তুলছ, একটু স্ক্রোল করছ আর ঘুমিয়ে পড়ছ। পরের দিন সেই একই রুটিন, আর তারপর আসে সেই দিন, মাসের সেই একটা বিশেষ দিন। স্যালারি ক্রেডিট হয়ে গেছে, ব্যাস সেই এক মুহূর্তে একটা হালকা খুশি আসে। ফোনে নোটিফিকেশন আসে, অ্যাকাউন্টে টাকা দেখা যায়। আর এক মুহূর্তের জন্য মনে হয় হ্যাঁ যার এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারপর কি হয়? প্রথম দিন রেন্ট কেটে গেল, দ্বিতীয় দিন ইলেকট্রিসিটি বিল, ফোন বিল, ইন্টারনেট বিল, তৃতীয় দিন গ্রোসারি, এক সপ্তাহের মধ্যে ইএমআই, আর তারপর বাচ্চার স্কুল ফিস বা বাড়িতে কোন দরকার। আর যার মাসের 10 তারিখের মধ্যে স্যালারির অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক সেটা ধীরে ধীরে খাওয়ায় বাইরে ঘুরতে যেতে শেষ হয়ে যায়। আর মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্ট আবার সেই প্রায় খালি। সত্যি বল, যার এই গল্পটা কি তোমার? যদি হ্যাঁ, তাহলে তুমি একাও। ভারতে 70% এরও বেশি স্যালারির মানুষের কাছে 1 মাসের স্যালারির সমান ইমার্জেন্সি ফান্ড নেই। মানে যদি পরের মাস স্যালারি না আসে তাহলে জীবন থেমে যাবে। এটা ভয়ঙ্কর না? কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো আমরা এটাকে নরমাল মেনে নিয়েছি। আর এখন একটু ভাবো, এই একই পৃথিবীতে, এই একই সময়ে জাপানের ওসাকা শহরে একজন 35 বছরের মানুষ আছে, নাম কেনজি। সে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করে। স্যালারি ইকুইভ্যালেন্টে প্রায় 40 থেকে 45,000 টাকা পার মান্থ, বহুত বেশি নয় আমাদের যেকোনো মিডল ক্লাস ইন্ডিয়ানের মতই। কিন্তু কেনজির কাছে আজ 35 বছর বয়সে 20 লাখ টাকার বেশি সেভিংস আছে, তার এমার্জেন্সি ফান্ড আছে, তার ইনভেস্টমেন্ট আছে, আর সেই ফাইন্যান্সিয়ালি অ্যাংশিয়াস নয়। কিভাবে? এই প্রশ্নটাই আজ পুরো ভিডিওর হৃদয়ে। ভারতে পয়সা খরচ হওয়ার 3টে সবচেয়ে বড় সাইলেন্ট কিলার আছে। প্রথমটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। যত স্যালারি বাড়ে খরচও বেড়ে যায়। 20,000 টাকা স্যালারি ছিল তখন একটা ছোট ঘরে খুশি ছিলে, 40,000 হলো তো বড় ফ্ল্যাট চাই, 60,000 হলো তো গাড়ি চাই। স্যালারি বাড়লো কিন্তু সেভিংস সেটা সেখানেই, রিল শূন্যের কাছে। দ্বিতীয় সাইলেন্ট কিলার হলো সোশ্যাল স্পেন্ডিং। লোকে কি বলবে? এই 3টে শব্দ, যার এই 3টে শব্দ কোটি কোটি মানুষের ফাইন্যান্সিয়াল লাইফ নষ্ট করে দিয়েছে। আমরা সেই টাকা খরচ করি যেটা আমাদের কাছে নেই, সেই জিনিসে যেটা আমাদের দরকার নেই। তৃতীয় সাইলেন্ট কিলার হলো ইএমআই কালচার। নো কস্ট ইএমআই শুনলে মনে হয় যেন কিছু ফ্রি পাওয়া যাচ্ছে, কিন্তু যার সেটা ফ্রি নয়, সেটা তোমার ফিউচারের টাকা যেটা তুমি আজ খরচ করছো। আর জাপানে বাচ্চাদের ছোটবেলা থেকে একটা কথা শেখানো হয়, পে হলে আপনি আপকো পে করো। মানে স্যালারি আসতেই প্রথমে একটা ফিক্সড অ্যামাউন্ট বের করে রাখো নিজের জন্য, নিজের ফিউচারের জন্য, আর বাকি যা থাকে সেটা দিয়ে জীবন চালাও। এই একটা লাইন, মাত্র একটা লাইন, কিন্তু এই একটা লাইন জাপানকে পৃথিবীর সবচেয়ে ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন দেশগুলোর মধ্যে একটা করে তুলেছে। যার এখন কথা বলি দুটো দেশের মানি সাইকোলজি নিয়ে, কারণ যতক্ষণ তুমি নিজের সাইকোলজি না বুঝবে, কোন টুল কাজ করবে না। ভারতীয় মানি সাইকোলজির মূলে আছে একটা সহজ কিন্তু ভয়ঙ্কর ফর্মুলা, পেহেলে স্পেন্ড করো ফির যো বাঁচে ও সেভ করো। মানে আগে খরচ করো, তারপর যা বাঁচে সেটা জমাও, কিন্তু যার শেষে কখনো কিছু থাকে না। আর এই মেন্টালিটির পেছনে আছে আমাদের উৎসব সংস্কৃতি। ভারতে সারা বছর উৎসব আছে, দুর্গাপুজো, দীপাবলি, বিয়ে, প্রতিটা উৎসবে একটা অলিখিত নিয়ম, খরচ করতে হবে। আর এই খরচের জন্য লোন নিতে হয়, ক্রেডিট কার্ড সোয়াইপ করতে হয়। তখন ভালোবাসা একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায়। আর জাপানে মানি সাইকোলজি বুঝতে হলে প্রথমে একটা জাপানি শব্দ বুঝতে হবে। সেই শব্দটা হলো হাজি। হাজি মানে লজ্জা, কিন্তু এটা সাধারণ লজ্জা নয়। জাপানে হাজি মানে হলো সেই গভীর লজ্জা যেটা একজন মানুষ অনুভব করে যখন সে সমাজের কাছে দায়িত্বহীন বলে প্রমাণিত হয়। আর জাপানে অপ্রয়োজনীয় খরচ করা, নিজের সামর্থ্যের বাইরে জীবন কাটানো, এটাকে হাজি হিসেবে দেখা হয়। এই একটা সামাজিক মূল্যবোধ পুরো দেশের স্পেন্ডিং হ্যাবিট বদলে দিয়েছে। আর জাপানের দ্বিতীয় শক্তিশালী কনসেপ্ট হলো ইকিগাই। ইকিগাই মানে হলো জীবনে থাকার কারণ, জীবনের উদ্দেশ্য। জাপানিরা বিশ্বাস করে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া কোন সত্যিকারের ইকিগাই নেই।
তাই জাপানিরা টাকা জমানোকে কষ্ট মনে করে না, তারা এটাকে মনে করে নিজের জীবনের উদ্দেশ্য পূরণের জন্য একটা জরুরি পদক্ষেপ। ভারতীয় মানসিকতা বলে মাস শেষে যা বাঁচবে সেটাই সেভ করব, জাপানি মানসিকতা বলে মাসের শুরুতেই সেভ করার টাকাটা আলাদা করে রাখবো, বাকিটা দিয়ে চলব। এই পার্থক্যটা ছোট মনে হচ্ছে, কিন্তু 10 বছর পরে এই ছোট পার্থক্যটাই তৈরি করে বিশাল ফাইন্যান্সিয়াল গ্যাপ। যার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সত্যিটা বল, প্রথম 1 লাখ টাকা জমানো কেন এত কঠিন? তুমি কি কখনো পাহাড়ে চড়েছ? যখন তুমি পাহাড়ের নিচে দাঁড়াও আর উপরে তাকাও তখন মনে হয় এই পাহাড় কখনো শেষ হবে না, কিন্তু যখন তুমি প্রথম বট চূড়াটা পার করো তখন সব বদলে যায়। যার 1 লাখ টাকা জমানোটা ঠিক এইরকম। এটা তোমার ফাইন্যান্সিয়াল জীবনের সেই প্রথম বট চূড়া। এটা পার করতে পারলে বাকি সব অনেক সহজ হয়ে যায়। এখানে ম্যাথমেটিক্সের সত্যি আছে। ধরো তোমার স্যালারি 25,000 টাকা। তুমি ঠিক করলে প্রতি মাসে 5,000 টাকা জমাবে। 5,000 গুণ 12 মাস মানে 1 বছরে 60,000 টাকা। তার মানে প্রথম 1 লাখ টাকা জমাতে প্রায় 20 মাস লাগবে। আর এই 1.5 বছরের মধ্যে কত কিছু হয়, কোন একটা মাসে এক্সট্রা খরচ হয়ে যায়, টাইমলাইন আরও লম্বা হয়। আর তখনই মনের ভেতরে একটা কণ্ঠস্বর আসে, আমাকে দিয়ে হবে না। কিন্তু যার এখানেই জাপান আমাদের একটা অসাধারণ লেসেন দেয়। জাপানে একটা কনসেপ্ট আছে যেটার নাম ইকিমান এন্ড নোশনস, মানে প্রতিটা 10,000 ইয়েনকে সম্মান করা হয়, প্রতিটা ছোট অ্যামাউন্টকে মূল্য দেওয়া হয়। জাপানিরা বিশ্বাস করে ছোট ছোট অ্যামাউন্টগুলোকে যদি সম্মান করতে না পারো তাহলে বড় অ্যামাউন্ট কখনো আসবে না। আর এই একটা বিলিফ, এই একটা মানসিকতা পুরো জার্নি বদলে দেয়। আর এখানেই আসে কম্পাউন্ডিং এর কথা। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এটা বোঝে সে এটা উপার্জন করে, যে বোঝে না সে এটা দেয়। তুমি আজ 1 লাখ টাকা ইনভেস্ট করলে বার্ষিক 12% রিটার্নে প্রথম বছরে তোমার 1 লাখ টাকা হবে 1,12,000 টাকা, দ্বিতীয় বছরে 1,25,440 টাকা, আর 20 বছর পরে সেই 1 লাখ টাকা হয়ে যাবে প্রায় 9,65,000 টাকা, শুধুমাত্র একটা 1 লাখ টাকা থেকে কোন এক্সট্রা টাকা না দিয়ে। এটাই কম্পাউন্ডিং এর জাদু। আর কম্পাউন্ডিং শুরু হয় প্রথম 1 লাখ টাকা থেকে। এই কারণেই প্রথম 1 লাখ টাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন কথা বলবো জাপানের সেই 100 বছরের পুরনো সিস্টেম নিয়ে, যেটার নাম কাকেইবো। 1904 সাল জাপান একজন মহিলা উঠে দাঁড়ালেন, নাম হানিমতকো। তিনি ছিলেন জাপানের প্রথম মহিলা সাংবাদিক। আর তিনি লক্ষ্য করলেন যে জাপানের সাধারণ পরিবারগুলো টাকা ম্যানেজ করতে পারছে না। তখন তিনি তৈরি করলেন কাকেইবো, একটা সহজ সুন্দর কার্যকর বাজেটিং সিস্টেম, যেটা আজ 120 বছর পরেও জাপানের লক্ষ লক্ষ পরিবার ফলো করে। কাকেইবোর মূল ভিত্তি হল 4টে সহজ প্রশ্ন। প্রতি মাসের শুরুতে এবং শেষে তুমি নিজেকে এই 4টে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, আমার কাছে কত টাকা আছে? মাসের শুরুতে বসো, মোট ইনকাম লেখো, ফিক্সড খরচ বাদ দাও, যা থাকে সেটাই তোমার এভেলেবল মানি। দ্বিতীয় প্রশ্ন, আমি কত টাকা জমাতে চাই? আগে সেভিংস অ্যামাউন্ট ঠিক করো, তারপর বাকি টাকা দিয়ে মাস চালাও। তাকেই বলে ইনকামের কমপক্ষে 20% জমাও। তৃতীয় প্রশ্ন, আমি কোথায় কোথায় খরচ কমাতে পারি? কাকেই খরচকে 4টি ক্যাটাগরিতে ভাগ করে সারভাইভাল, অপশনাল, কালচার, এক্সট্রা, এই 4টি ক্যাটাগরিতে তোমার সব খরচ ভাগ করো আর দেখো অপশনাল ক্যাটাগরিতে কত টাকা যাচ্ছে। এই ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি মুদা লুকিয়ে আছে। চতুর্থ প্রশ্ন, এই মাসে আমি কেমন করলাম? মাসের শেষ দিন রাতে বসো, হিসাব মেলাও, পরের মাসের প্ল্যান করো। রিসার্চ বলছে যে যারা কাকেইবো ফলো করে তারা গড় তাদের ইনকামের 35% পর্যন্ত জমাতে পারে। আর তুমি আজ থেকেই কাকেইবো শুরু করতে পারো। কোন স্পেশাল অ্যাপ লাগবে না, একটা সাধারণ নোটবুক নাও। প্রতি মাসের 1 তারিখে বসো, 30 মিনিট সময় নাও, প্রতিদিন রাতে 2 মিনিট সেদিনের খরচ লেখো। মাসের শেষে বসো, হিসাব মেলাও, এটুকুই। যার কাকেই বুঝিয়ে তুমি জানলে কোথায় টাকা যাচ্ছে, কিভাবে বাঁচাতে হবে। কিন্তু বাঁচানো টাকাটা কোথায় রাখবে? এখানেই আসে এসআইপির কথা। এসআইপি মানে হল সিস্টেমটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট অটোমেটিক্যালি তোমার পছন্দের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যায়। তুমি ভুলে যেতে পারো কিন্তু সিস্টেম ভুলে না। এমফির সর্বশেষ ডেটা অনুযায়ী আজ ভারতে এসআইপি অ্যাকাউন্টের সংখ্যা 9 কোটিরও বেশি। প্রতি মাসে এসআইপির মাধ্যমে ইনভেস্ট হচ্ছে 20,000 কোটি টাকারও বেশি। এসআইপির সবচেয়ে বড় শক্তি হল রুপি কস্ট এভারেজিং। যখন মার্কেট উপরে থাকে তখন তোমার 3,000 টাকায় কম ইউনিটস কেনা হয়, যখন মার্কেট নিচে থাকে তখন বেশি ইউনিটস কেনা হয়। তুমি মার্কেট টাইমিং নিয়ে ভাবছ না, তুমি শুধু কনসিস্টেন্ট থাকছ। ধরো তুমি আজ থেকে 3,000 টাকা পার মান্থ এসআইপি শুরু করলে, বার্ষিক এভারেজ রিটার্ন 12%। 10 বছর পরে মোট ইনভেস্টমেন্ট 3,60,000 টাকা, টোটাল ভ্যালু প্রায় 6,89,000 টাকা। 20 বছর পরে মোট ইনভেস্টমেন্ট 7,20,000 টাকা, টোটাল ভ্যালু প্রায় 29,99,000 টাকা। মাত্র 3,000 টাকা পার মান্থ 20 বছরে প্রায় 30 লাখ টাকা। এটাই কম্পাউন্ডিং এর জাদু, এটাই এসআইপি এর শক্তি। আর জাপানে এসআইপি এর ইকুইভ্যালেন্ট হল নিসা, নিপন ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে যে ইনভেস্টমেন্ট করা হয় তার থেকে যে প্রফিট আসে সেই প্রফিটে কোনো ট্যাক্স নেই। জাপান সরকার চায় তাদের দেশের সাধারণ মানুষ ইনভেস্ট করুক, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক। ভারতের এসআইপি বলে প্রতি মাসে ইনভেস্ট করো, মার্কেটে থাকো, লং টার্মে ভাবো। জাপানের নিশা বলে ট্যাক্স ফ্রি ইনভেস্ট করো। গভর্নমেন্ট তোমাকে সাপোর্ট করছে, কনসিস্টেন্ট থাকো। দুটো সিস্টেমের মূল কথা কিন্তু একই, কনসিস্টেন্ট থাকো, লং টার্ম ভাবো। ইমোশন দিয়ে নয়, সিস্টেম দিয়ে ইনভেস্ট করো। যার এখন সবচেয়ে বড় সত্যি স্টক মার্কেট সাইকোলজি। সেবি মানে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 2023 সালে একটা রিপোর্ট প্রকাশ করল। সেই রিপোর্টে যা ছিল সেটা পড়ে অনেকের চোখ খুলে গেছে।
রিপোর্ট বলছে ভারতে ফিউচার্স এন্ড অপশনস মানে এফএনও ট্রেডিং করা 10 জনের মধ্যে 9 জন ট্রেডার লস করে। মানে 90%। শুধু তাই নয়, যারা লস করেছে তাদের এভারেজ লস ছিল 1.1 লাখ % প্রতিবছর, যার 1.1 লাখ এটা সেই টাকা যেটা দিয়ে তোমার প্রথম 1 লাখ জমানো হতে পারত। আর জাপানের নেকেই 225-এর গল্প 1989 সালে নিকেই পৌঁছে গেল 39,000 পয়েন্টসে। তারপর শুরু হল পতন। 2003 সালে নেমে এল মাত্র 7,600 পয়েন্ট, মানে 14 বছরে 80% পতন। কিন্তু যে জাপানিজ ইনভেস্টররা ধৈর্য রেখেছিল, প্যানিক করে সেল করেনি, 2024 সালে নিকেই আবার পৌঁছে গেছে 39,000 এর উপরে। মানে যে ইনভেস্ট করে ধৈর্য রেখেছিল সে আজ সেই টাকা ফিরে পেয়েছে। মার্কেট সবসময় রিকভার করে যদি তুমি ধৈর্য রাখতে পারো। আর ওয়ারেন বাফেট 2020 সালে জাপানের 5টা বড় ট্রেডিং কোম্পানিতে ইনভেস্ট করলেন। সবাই অবাক। বাফেটের উত্তর ছিল সহজ, এই কোম্পানিগুলো সৎ, কনসিস্টেন্ট আর তারা শেয়ারহোল্ডারদের ভ্যালু দেয়। এটাই সত্যিকারের ইনভেস্টমেন্টের ভিত্তি, যার এখন সম্পূর্ণ 1 লাখ। রোডম্যাপ ইন্ডিয়া জাপান হাইব্রিড সিস্টেমের 3টে পিলার আছে। প্রথম পিলার প্রোটেক্ট মানে এমার্জেন্সি ফান্ড তৈরি করো, দ্বিতীয় পিলার সেভ মানে নিজেকে আগে পে করো, এসআইপি শুরু করো, তৃতীয় পিলার গ্রো মানে টাকাকে কাজে লাগাও, ইনভেস্ট করো। এই 3টে পিলার, এই ক্রমেই কোন স্টেপ স্কিপ করা যাবে না। তোমার স্যালারি যদি 15,000 থেকে 25,000 হয়, কাকেই শুরু করো প্রতি মাসে 3,000 টাকা বাঁচাও। প্রথম 3 মাস পুরোটাই এমার্জেন্সি ফান্ডে রাখো, চতুর্থ মাস থেকে 2 টাকা এসআইপি করো একটা ভালো লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ডে। 20 থেকে 24 মাসে তোমার প্রথম 1 লাখ টাকা। তোমার স্যালারি যদি 5,000 থেকে 55,000 হয়, তাহলে 50-20 রুল ফলো করো। 50% নিডসে, 30% ওয়ান্সে, 20% সেভিংস এবং ইনভেস্টমেন্টে। ধরো স্যালারি 35,000, 7,000 সেভিংসে, 2,000 ইমার্জেন্সি ফান্ডে, 4,000 এসআইপি, 1,000 শর্ট টার্ম গোল ফান্ড। 14 থেকে 16 মাসে প্রথম 1 লাখ টাকা। তোমার স্যালারি যদি 50,000 এর বেশি হয়, তাহলে রিভার্স বাজেটিং করো। স্যালারি আসতেই 15,000 এসআইপিতে, 5,000 ইমার্জেন্সি ফান্ডে, 5,000 শর্ট টার্ম গোলে অটো ডেবিট সেট করো। তুমি আর বাঁচানোর কথা ভাবছ না, সিস্টেমই বাঁচাচ্ছে। 6 থেকে 8 মাসে প্রথম 1 লাখ টাকা। যার এখন একটা সত্যিকারের ভয়ের কথা বলবো। ইনফ্লেশন। আজ তোমার হাতে 10,000 টাকা আছে, তুমি সেটা বালিশের নিচে রেখে দিলে। 1 বছর পরে সেই 10,000 টাকার ভ্যালু কত হবে? টাকার সংখ্যা কমেনি, কিন্তু সেই টাকার শক্তি কমে গেছে। ভারতে এভারেজ ইনফ্লেশন রেট প্রায় 6 থেকে 7% প্রতিবছর। এফটিতে আজ সাধারণত পাওয়া যায় 6 থেকে 7 ইন্টারেস্ট, আর ইনফ্লেশন হচ্ছে 6 থেকে 7, মানে এফটির রিটার্ন আর ইনফ্লেশন প্রায় সমান। তাহলে তোমার রিয়েল রিটার্ন কত? শূন্য। তুমি এফটিতে টাকা রেখে ভাবছো বাড়ছে, কিন্তু আসলে তুমি শুধু দাঁড়িয়ে আছো। আর দাঁড়িয়ে থাকা মানে আসলে পিছিয়ে যাওয়া আর দেরির ভয়ঙ্কর মূল্য। দুজন মানুষ, রিয়া আর মিতা। রিয়া 25 বছর বয়সে 3,000 টাকা এসআইপি শুরু করল, বার্ষিক এভারেজ রিটার্ন 12%। মিতা 35 বছর বয়সে 3,000 টাকা এসআইপি শুরু করল। 60 বছর বয়সে দুজন কোথায়? রিয়া 35 বছর এসআইপি করেছে, টোটাল ভ্যালু প্রায় 1.9 কোটি। মিতা 25 বছর এসআইপি করেছে, টোটাল ভ্যালু প্রায় 57 লাখ। দুজনেই একই 3,000 টাকা এসআইপি করেছে, কিন্তু রিয়ার টাকা মিতার চেয়ে 3 গুণেরও বেশি, শুধুমাত্র 10 বছর আগে শুরু করার কারণে। কিন্তু যার এখানেই হোপ আসে, দেরি হয়নি। আজ যদি তোমার বয়স 30 হয়, এখনও 30 বছর আছে। আজ যদি তোমার বয়স 35 হয়, এখনও 25 বছর আছে। আর 20 বছরও কম্পাউন্ডিং এর জন্য যথেষ্ট। জাতানের সেই প্রবাদটা মনে আছে, নানা করবি ইয়া ও কি, 7 বার পড়ে যাও, 8 বার উঠে দাঁড়াও। তুমি হয়তো আগে চেষ্টা করেছিলে, জমাতে পারোনি, সেটা কোন ব্যাপার না। আজ আবার উঠে দাঁড়াও, আজ আবার শুরু করো। যার এখন সবচেয়ে বড় কথা তোমার আইডেন্টিটি। তুমি কে? যখন টাকার কথা ভাবো, তখন মনের ভিতরে কোন কথাটা আসে? আমাকে দিয়ে হবে না, আমার স্যালারি কম। যার এই কথাগুলো আজ বদলাবো চিরতরে। জাপানে একটা শব্দ আছে, শকুনিন, মানে সেই মানুষ যে তার কাজে সম্পূর্ণ নিবেদিত, যে প্রতিটা ছোট ডিটেইলে মনোযোগ দেয়, যে পারফেকশনের দিকে প্রতিদিন একটু একটু করে এগোয়। তোমার ফিনান্সিয়াল লাইফে এই শকুনিন স্পিরিট আনো। তুমি একজন ফিনান্সিয়াল শকুন। প্রতি মাসে কাকেই বো করা তোমার ক্রাফট, প্রতি মাসে এসআইপি করা তোমার ডিসিপ্লিন, প্রতি বছর রিভিউ করা তোমার মাস্টারি। পুরনো তুমি বলতো স্যালারি আসলে আগে এনজয় করব। নতুন তুমি বলে স্যালারি আসলে আগে নিজেকে পে করব। পুরনো তুমি বলতো মার্কেট পড়ছে, এসআইপি বন্ধ করে দিই। নতুন তুমি বলে মার্কেট পড়ছে, এটা আমার জন্য সুযোগ। পুরনো তুমি বলতো আমি মিডল ক্লাস, আমার পক্ষে ওয়েলথ তৈরি করা সম্ভব না। নতুন তুমি বলে আমি মিডল ক্লাস, আর এই দেশে মিডল ক্লাসই সবচেয়ে বড় ওয়েলথ ক্রিয়েটর হওয়ার সুযোগ পাচ্ছে। আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি আজ থেকে একজন ইনভেস্টর। আমি প্রতি মাসে নিজেকে আগে পে করব। আমি কাকেই ফলো করব, আমি এসআইপি বন্ধ করব না। মার্কেট পড়লে ভয় পাব না। আমি আমার প্রথম 1 লাখ টাকা জমাবো। আর সেটা শুধু শুরু। এই ভিডিওর একেবারে শেষে আমি তোমাকে একটাই চ্যালেঞ্জ দিতে চাই। আজ রাতের মধ্যে একটা নোটবুক বা তোমার ফোনের নোট খোলো। লেখো এই মাসে তোমার মোট ইনকাম কত, লেখো তোমার ফিক্সড খরচ কত, লেখো তুমি কত জমাতে চাও। এটাই তোমার প্রথম কাকেবো। মাত্র 15 মিনিট আজই। এই সপ্তাহে একটা এসআইপি শুরু করো। গ্রো জিরোধা, পেটিএম মানি, যেকোনো প্ল্যাটফর্ম। অ্যামাউন্ট যাই হোক, 500 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা। কিন্তু শুরু করো। একটা ভালো লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড বেছে নাও। অটো ডেবিট সেট করো। তুমি এখন অফিসিয়ালি একজন ইনভেস্টর। এই মাসের মধ্যে একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খোলো, শুধু ইমার্জেন্সি ফান্ডের জন্য।
এই অ্যাকাউন্টে হাত দেবে না শুধু ইমার্জেন্সিতে। তুমি যে পরিবারে জন্মেছ সেটা তুমি বেছে নিতে পারোনি। তুমি যে শহরে বড় হয়েছ সেটা তুমি বেছে নিতে পারোনি। কিন্তু তুমি আজ কোন সিদ্ধান্ত নেবে সেটা তুমি বেছে নিতে পারো। তুমি আজ থেকে কে হবে সেটা তুমি বেছে নিতে পারো। জাপান বলছে গাম্বাতে হাল ছেড়ো না। ইন্ডিয়া বলছে শুরু করো আজই। আর আমি বলছি যার তুমি পারবে। তোমার স্যালারি যাই হোক, তোমার বয়স যাই হোক, তোমার পাস যাই হোক, তুমি পারবে। কারণ তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছ। এটাই প্রমাণ করে তুমি সত্যিই বদলাতে চাও। আর যে সত্যিই বদলাতে চায় সে বদলায়। প্রথম 1,00,000 টাকা তোমার, দ্বিতীয় 1,00,000 টাকা তোমার, আর একদিন সেই সংখ্যাটা তোমার কল্পনার চেয়েও বড় হবে। জাপানে বলে ইচিগো ইচিয়ে প্রতিটা মুহূর্ত একবারই আসে, যার এই মুহূর্ত এখন এটা একবারই আসবে, কাজে লাগাও। নিচে কমেন্ট করো আমি আজ থেকে শুরু করছি। এই একটা কমেন্ট, এই একটা প্রতিজ্ঞা তোমার জীবন বদলানোর শুরু আজ থেকে। তুমি একজন ইনভেস্টর আজ থেকে, তুমি একজন শকুনি নিন আজ থেকে, তুমি সেই মানুষ যে নিজের জীবন নিজে গড়ে গাম্বাতে।